লন্ডনে ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে টিউলিপের চিঠি এখনো না পাওয়ার দাবি সরকারের। যেই চিঠির কথা আসছে, আমি গার্ডিয়ানের রিপোর্টটা দেখলাম, আমাদের এখানে এই ধরনের কোনো চিঠি আসেনি, আমরা পাইনি। এটার সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। কাদের স্বার্থে এপ্রিলে ভোট? প্রশ্ন বিএনপির। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ না করার আহ্বান জামায়াতের। দুর্বার আশা জাগিয়ে বিতর্কের বৃত্তে এনসিপি, নেতৃত্বের দৃঢ়তা নিয়ে রাষ্ট্রচিন্তকদের মিশ্র প্রতিক্রিয়া। ঈদ উৎসবে মাতোয়ারা দেশ, পর্যটন কেন্দ্রে উপচে পড়া ভিড়, আনন্দ ছোঁয়নি আহত জুলাই যোদ্ধাদের। আমন্ত্রণ চ্যানেল 24-এর সন্ধ্যা 7টার খবরে। শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি শান্তা শার্লিন, আমি মামুন উর রশিদ। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। ভুল বোঝাবুঝি দূর করতে লন্ডনে দেখা করতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন যুক্তরাজ্যের এমপি টিউলিপ সিদ্দিক। তবে এখনও সরকার আনুষ্ঠানিকভাবে চিঠি পায়নি বলে চ্যানেল 24-কে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বলেন, এ সংক্রান্ত গার্ডিয়ানের রিপোর্টটি তাদের নজরে পড়েছে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর আওয়ামী লীগ আমলে বাংলাদেশে 9টি অবকাঠামো প্রকল্প থেকে 80,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে শেখ পরিবারের বিরুদ্ধে। তাতে টিউলিপ সিদ্দিকেরও নাম আসে। সমালোচনার মুখে চলতি বছর জানুয়ারিতে যুক্তরাজ্যের সিটি মিনিস্টার পদ থেকে সরে যান শেখ হাসিনার ভাগ্নি টিউলিপ সিদ্দিক। ওই ঘটনার পর টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অন্যান্য দুর্নীতিরও প্রমাণ পায় দুদক। এরই মধ্যে হয়েছে একাধিক মামলা, জব্দ করা হয়েছে 13 বছরের আয়কর নথি। এমন বাস্তবতায় 9 আগস্ট রাষ্ট্রীয় সফরে লন্ডন যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিখ্যাত ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান বলছে, এই সময় ডক্টর ইউনূসের সাক্ষাৎ চেয়ে চিঠি দিয়েছেন টিউলিপ সিদ্দিক, যেখানে বলা হয়েছে দুর্নীতির অভিযোগের বিষয়ে ভুল বোঝাবুঝির অবসান করতে চান। ওই চিঠির কপি এসেছে চ্যানেল 24-এর হাতে, যেখানে দেখা যাচ্ছে 4 জুন ডক্টর ইউনূসের উদ্দেশ্যে চিঠিটি পাঠান টিউলিপ সিদ্দিক, যেখানে তিনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে সম্বোধন করেননি। পাশাপাশি দুদকে তার বিরুদ্ধে চলা যে তদন্ত, তাকে ফ্যান্টাসি বলেও উল্লেখ করেছেন। সেটা হলো আমাদের যদিও এই বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানে না সরকার, চ্যানেল 24-কে তা নিশ্চিত করেছেন প্রেস সচিব শফিকুল আলম। আপনি জানেন 5 তারিখতে ছুটি, ঢাকায় অফিস আদালত বন্ধ। আমরা সবাই ঈদুল আজহা উদযাপন করছি, দেশ ফেস্টিভ মুডে আছে। তো যেই চিঠির কথা আসছে, আমি গার্ডিয়ানের রিপোর্টটা দেখলাম, আমাদের এখানে এই ধরনের কোনো চিঠি আসেনি, আমরা পাইনি। এটার সম্পর্কে আমরা ওয়াকিবহাল না। শফিকুল ইসলাম সবুজ, চ্যানেল 24, ঢাকা। দেশ জুড়ে তোলপা ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বেশিরভাগ রাজনৈতিক দল, কিন্তু বিশেষ গোষ্ঠীর স্বার্থে সরকার এপ্রিলে নির্বাচন দিতে চাইছে। চট্টগ্রামে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের তিনি বলেন, এপ্রিলে নির্বাচন দিতে চাওয়ার পেছনে দুরভিসন্ধি আছে। অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা তা নিয়েও সংশয় রয়েছে। হুঁশিয়ারি দেন, কাউকে বিশেষ সুবিধা দিতে সরকার নির্বাচন বিলম্বিত করলে মেনে নেবে না দেশের মানুষ। নির্যাতনের সাথে জড়িত ছিল সবাইকে। কেন ডিসেম্বরের পরে এই প্রশ্নটা সকলের মনে জেগেছে। কার স্বার্থে ডিসেম্বরের পরে? কোন গোষ্ঠীর স্বার্থে? যদি ওই গোষ্ঠীর স্বার্থে যদি 90% রাজনৈতিক দলকে উপেক্ষা করে সিদ্ধান্ত দেওয়া হয়, তাহলে সন্দেহ মানুষের মনে জাগবে আগামী দিনে ওই গোষ্ঠীর জন্য তারা যেভাবে প্রভাবিত হচ্ছে ওই গোষ্ঠীর স্বার্থে, তাহলে আগামী দিনে একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে হবে কিনা, এই প্রশ্ন মানুষের মনে জেগে গেছে ইতিমধ্যে। শহীদের রক্তের অমর্যাদা হয় এমন নির্বাচন দেখতে চায় না জামায়াতে ইসলামী।
এমন মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। মৌলভীবাজারে কুলাউড়ায় পেশাজীবীদের সাথে মতবিনিময়ে তিনি জানান, সুন্দর একটি নির্বাচন দেখতে চায় জামায়াত। সেই নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করবে না বলে আশা প্রকাশ করেন। বলেন, নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ থাকুক এটা কাম্য নয়। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবাইর, সিলেট মহানগর আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সহ আরও অনেকে। আমরা আশা করব যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার কেউ চেষ্টা করবেন না, তাহলে আমাদের শহীদদের রক্তের প্রতি আমরা ইমানদারি রক্ষা করতে পারব না। আমাদের শহীদদের রক্তের অমর্যাদা হয় এমন কোন নির্বাচন আমরা দেখতে চাই। আত্মপ্রকাশের পর থেকে এখন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃত্বের অনেকের দৃঢ়তা যেমন বাহবা কুড়িয়েছে, তেমনি কারো কারো অপরিপক্কতার সমালোচনাও কুড়িয়েছে, যা রাষ্ট্রচিন্তক ও রাষ্ট্রবিজ্ঞানীদের কাউকে কাউকে করেছে আশাহত। আবার কেউ এখনও ধরে রেখেছেন আশাবাদ। এনসিপির নেতৃত্ব অবশ্য ভুলভ্রান্তি থেকে শিখতে চায়। সাদবিন শফিকের রিপোর্ট। যদিও কথা ছিল না জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতৃবৃন্দের দল গঠনের, কিন্তু রাজনৈতিক বাস্তবতা এমন এক সময়ের মুখোমুখি করেছে এই নেতৃবৃন্দকে একরকম অবধারিত হয়ে পড়ে দলীয়ভাবে ঐক্যবদ্ধ হওয়ার, জুলাই চেতনাকে উজ্জীবিত রাখার। এটি হবে একটি গণতান্ত্রিক, সমতা ভিত্তিক ও জনগণের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল। সেই পথ ধরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির গঠন আশাবাদী করেছে অনেককেই। বিশেষ করে দ্বিদলীয় বৃত্ত ভেঙে তরুণদের হাত ধরে রাজনীতিতে আসুক নতুন দিন, এমন প্রত্যাশা যাদের ছিল, তাদের সেই আশাবাদ কতটুকু জিয়ে রাখতে পারল এনসিপি? তাদের এই নির্বাচনী রাজনীতির দিকে আসা, এই গণ অভ্যুত্থানকে পূর্ণ বিজয়ের দিকে না নিয়ে গিয়ে, এটাকে আমি সমর্থন করি না। তার উচিত ছিল একটা আন্দোলনমুখী সংগঠনটাকে আগে চালিয়ে যাওয়া, বিদ্যমান সংবিধান এটা বাতিল করা, তারা যেটা চেয়েছেন বাতিল করা, এবং নতুন একটা গঠনতান্ত্রিক প্রক্রিয়া শুরু করা, এবং একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে সংস্কারগুলো শেষ করার পরে তারা একটা রাজনৈতিক দল। স্বভাবতই জনগণ তাদেরকেই চাইত। ইতিহাস বলে পিচ্ছিল পথ পাড়ি দিতে হয় রাজনীতিবিদদের। এনসিপির তরুণ নেতৃত্বদেরও পা পিছলেছে, বিদ্ধ হতে হয়েছে সমালোচনার তীরে। এই দল যেভাবে কাজ করছে তাতে এদেরকে দক্ষিণপন্থী বলা ছাড়া কোনো উপায় নাই। এমনকি এদের কিছু কিছু কথাবার্তা প্রতিক্রিয়াশীলও বটে। এটা খুবই একটা হতাশাব্যঞ্জক ব্যাপার, কারণ যারা মনে করেছিল যে এই ছাত্ররা বেরিয়ে এসে এই দেশের গণতান্ত্রিক রাজনীতিতে একটা বড় ভূমিকা রাখবে, গণতান্ত্রিক ঐতিহ্য সৃষ্টির ক্ষেত্রে একটা ভূমিকা রাখবে, সেখানে দেখা গেল তারা উল্টো কাজ করছে। দলটার যে আচরণ, সে এমনভাবে বিহেভ করছে অ্যাজ ইফ এই বাংলাদেশের সে ক্ষমতাসীন দল। এই রাজনৈতিক আচরণটা আমি মনে করি যে এগুলো যথাযথ হচ্ছে না। প্রকাশ্য ময়দানে রাজনৈতিক বিরোধের জন্ম দিচ্ছে। রাজনৈতিক বিরোধ থেকে এটা যে কোনো সময় রাজনৈতিক সহিংসতার দিকে যেতে পারে। সময়টা নাজুক আর পথ নয় মোটেও মসৃণ। এই বাস্তবতা মাথায় রেখে ঠিক ভুলের মাধ্যমে পরিপক্ক হওয়ার প্রতিশ্রুতি দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক। আমরা আশা করেছিলাম সকল রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা একটি নতুন সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে একটি নতুন সংস্কৃতির মধ্যে আমরা যাব। দুঃখজনক হলো সেখানে আমরা বাধাগ্রস্ত হয়েছি। ভবিষ্যতে আমাদের জনগণের কাছে সে আমরা কমিটমেন্ট দিয়েছি, আমাদের ভবিষ্যৎ পথযাত্রায় কোনো আস্থার ঘাটতি হবে না। এনসিপির নতুন ধারার রাজনীতির আশ্বাসে ভরসা রাখতে চান রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক দিলারা চৌধুরী। সংশোধনের পথে হেঁটে আরও সাবধানী হওয়ার পরামর্শ তার। যেহেতু তাদের কোনো রাজনীতি করার কোনো অভিজ্ঞতা নাই, সুতরাং তারা যে ভুল করবে এটা তো অস্বাভাবিক কিছু নয়। কারণ তাদের মধ্যে সেই প্রজ্ঞা বা সেই ম্যাচুরিটি তো রাজনীতি করতে করতে যেমন সিজনড হয়, সেটা তো তাদের মধ্যে আশা করাটা ঠিক হবে না। সততা থাকতে হবে, স্বচ্ছতা থাকতে হবে, ত্যাগ থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে রাজনীতির আকাশে টিমটিম করে জ্বলা নাকি জনসম্পৃক্ত হয়ে উজ্জ্বল ধ্রুবতারার আলো দেয়া, পুরোটাই নির্ভর করছে এনসিপির আগামীর কথা আর কাজের ওপর। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। করছো কেন রাগ? লাগলো না হয় দাগ? যাচ্ছে না আর ভাবছো এবার দিতে হবে বাদ? কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। স্কয়ার নিয়ে এলো চাকা অল
ইন ওয়ান। বাংলাদেশে এই প্রথম স্মার্ট এনজাইম কালার গার্ড ফর্মুলা আর প্রচুর ফেনায় কাপড় হবে দুর্দান্ত পরিষ্কার মাত্র 75 টাকায়। কাপড় ধোয়ার একটাই সলিউশন, জাকা অল ইন ওয়ান। সারা দেশে ঈদের দ্বিতীয় দিনও হয় পশু কোরবানি, তবে এক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম পুরান ঢাকার বাসিন্দারা। দ্বিতীয় দিনে কোরবানিকে ঐতিহ্যে পরিণত করেছেন তারা, জানান এই প্রথা ধরে রাখতে চান। ঈদুল আজহার দ্বিতীয় দিনেও পুরান ঢাকার অলিগলিতে চলছে পশু কোরবানি। এখানকার অধিকাংশ মানুষ ঈদের দিন নামাজ ও পরিবারের সাথে সময় কাটানোকে প্রাধান্য দেন, আর দ্বিতীয় দিনকে বেছে নেন পশু কোরবানির জন্য। জানান এটি তাদের পারিবারিক ঐতিহ্য, যা ধরে রাখতে চান যুগের পর যুগ। আমার দাদারাও দিয়ে আসছে, বাবারাও দিয়েছে, আমরাও দিচ্ছি ঈদের পরের দিন। আমাদের এই দিনটাতে কসাইরাও ফ্রি থাকে, আমরাও ফ্রি। ঈদের দিন আমরা ঘুরে বেড়াই, আমাদের দ্বিতীয় দিনের আমেজটা অনেক বেশি। আমার বাবা দাদা সবাই কোরবানি দিত, আমিও বড় গেলে কোরবানি দিব। মাত্র কয়েকদিনে পশুর সাথে মায়া জড়িয়ে যান অনেকে, দেন পছন্দের নামও। তবে দ্বিতীয় দিনেও পশু কোরবানিতে ভাটা পড়েনি উদযাপনের। অনেক ভালো লাগতেছে, আমরা সবাই মিলে আসি এখানে, অনেকগুলো গরু কাটা হচ্ছে। ওর নাম আমরা পুকি রেখেছি, সে অনেক কথা শুনে আমাদের, আমি ওকে অনেক আদর করি। দেখেন কিচ্ছু করবে না, আমি ওর সাথে কিচ্ছু করবে না। ভালোই লাগছে আমার, আবার কষ্টও লাগছে। ঈদের দিন দক্ষিণ সিটি কর্পোরেশনের 75টি ওয়ার্ডে পশু কোরবানি হয়েছে 1,33,317টি। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। নির্ধারিত সময়ের মধ্যে কুরবানির শতভাগ বর্জ্য অপসারণ করতে পারেনি ঢাকার 2 সিটি কর্পোরেশন। যদিও কয়েক বছরের তুলনায় এবার বর্জ্য অপসারণে এসেছে গতি, যে কারণে অনেকটা স্বস্তিতে নগরবাসী। বর্জ্য অপসারণে পিছিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। মাতোয়েল স্যানিটারি ল্যান্ডফিলে এসে জমা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোরবানির পশুর বর্জ্য। ডিএসসিসির তথ্য অনুযায়ী ঈদ ঘিরে 130,000 টন বর্জ্য ডাম্পিংয়ের। যদিও ঈদের দ্বিতীয় দিনেও 2/3 পূরণ হয়নি। দক্ষিণের মুগদা, সবুজবাগ সহ বেশ কিছু এলাকায় কোরবানির পশুর বর্জ্য জমে থাকতে দেখা গেছে। কোনো এলাকায় নতুন করে জমা হচ্ছে দ্বিতীয় দিনের বর্জ্য, ফলে স্থানীয়রা পড়েছেন দুর্ভোগে। ওই যে ওইখানে দোকান, আবার দোকানের ভিতরে গন্ধ চলে গেছে, মানে পচতেছে না জিনিসগুলো, পইচা গন্ধটা চলে গেছে। সবাই আইনা এখানে ফালা কিছুক্ষণ পর পর, আর গাড়ি তো আর ময়লা গাড়ি তো আর সবসময় আসে না। এই জন্য তো মানুষের খুবই কষ্ট হয়, ঘটনা দুর্ঘটনা হয়, বিভিন্ন রোগ বালাই ছড়াই যায় আপনার। লক্ষ্য পূরণ না হলেও বর্তমান কর্তৃপক্ষের সদিচ্ছায় গতি এসেছে বর্জ্য অপসারণ কার্যক্রমে। 10,000 কর্মীর মাধ্যমে চলছে নগরবাসীর দুর্ভোগ লাঘবের চেষ্টা। কালকের আমরা 100% করেছি, তারপরও অল্প স্বল্প যদি কোথাও থাকে সেটা আমাদের যে রেগুলার ক্লিনিং এর সাথে এটা ক্লিন হয়ে যাবে। কাজেই এটা নিয়ে ঢাকা এবং আজকের ভিতরে আমরা 6 ঘন্টা টাইম নিয়েছি, আজকের ভিতরে সেগুলো ক্লিন হয়ে যাবে। অন্যদিকে উত্তর সিটিতেও বেশ কিছু স্থানে কোরবানির পশুর বর্জ্য ছড়িয়ে ছিটিয়ে আছে, যা অপসারণের চেষ্টা চালাচ্ছেন পরিচ্ছন্নতা কর্মীরা। তবে বেশিরভাগ এলাকায় বর্জ্য অপসারণ হওয়ায় কিছুটা স্বস্তিতে স্থানীয়রা। রাস্তাঘাটে হাঁটাচলা করতে যায়, কোনো যে বজ্রের গন্ধ এগুলিকে আমরা আর পাই নাই। পলি ব্যাগ দিয়ে গেছে এবং মোটামুটি গতকালকে যত কোরবানি পশু কোরবানি হয়েছে মোটামুটি সিটি কর্পোরেশনের আপনার লোকজন এসে মোটামুটি বর্জ্য পরিষ্কার করে দিয়ে গেছে। এবার ডিএনসিসির লক্ষ্য প্রায় 20,000 টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। সময় হলো একটা বিরতির, ফিরছে একটু পর, সাথেই থাকুন। আপনারা দেখছেন চ্যানেল 24। পুরনো অভিযোগের বৃত্তে চামড়ার বাজার। প্রতিবারের মতো এবারও নির্ধারিত দাম না পাবার অভিযোগ মৌসুমি ব্যবসায়ীদের। সমস্যা সমাধানে সমন্বিত পদক্ষেপের দিকে তাকিয়ে কাঁচা চামড়া ব্যবসায়ী সমিতির নেতারা। রাজধানী চকবাজারের পোস্তায় সারি সারি করে লবণ মাখানো কাঁচা চামড়া বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার পর এখানে এসে রাখা হয়, তারপর গন্তব্য ট্যানারি। তবে প্রতি বছরের মতো এবারও রয়েছে দাম নিয়ে বিস্তর অভিযোগ। আমি যে আশা করে নিয়ে আসলাম আমি এটা লাভ করবো 200 টাকা, কিন্তু বরঞ্চ আমার 150 টাকা লস হয়েছে। 200-300 দাম লাগে, শুক্লাপট্টি মান নিয়েছি, আর পোস্তা কোনো চামড়া বিক্রি হচ্ছে না, চামড়া কোনো দাম নাই। মৌসুমি ব্যবসায়ীরা যে দরে কিনছেন তা নিয়ে প্রতি বছরই অভিযোগ করে আড়তদাররা। তাদের দাবি, না জেনে ব্যবসায় নেমে পরিস্থিতি ঘোলাটে করছেন তারা।
ফলে অভিযোগ আর পাল্টা অভিযোগ থামছেই না। পোস্টার তো দুটো ভাগ হয়েছে, একটা হেমন্ত চলে এসে একটা পোস্টার গেছে, এই জন্য আমাদের চামড়া আমদানি কম হয়েছে। ওনারা যে রেট দেয় আর যারা কাঁচা চামড়াটা আনে তারা জানে না একটা চামড়াতে খরচ কত। আগে আমাদের চামড়া ইউরোপ, আমেরিকা থেকে জাপান সমস্ত রাষ্ট্রে যাইত, কিন্তু বর্তমানে বন্ধ থাকার কারণে চায়নামুখী হওয়াতে আমাদের চামড়ার বাজার আর চাঙ্গা হচ্ছে না। ট্রেনের মালিকরা আমাদের টাকা মানে ঠিক সময় আমাদের কোনো টাকা পেমেন্ট করে না। এই কোরবানির সময় আমরা এত টাকা পয়সা পাই ট্রেনের মালিকদের কাছে। বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মতে এবার উচ্চ মূল্যস্ফীতি, রাজনৈতিক কার্যক্রম না থাকা সহ নানা কারণে কোরবানিতে পড়েছে ভাটা। ফলে সংগ্রহ লক্ষ্যমাত্রার থেকে অন্তত 20% চামড়া কম সংগ্রহ হবে। মৌসুমি ব্যবসায়ী, আড়তদার ও ট্যানারদের সাথে প্রতিনিয়ত দাম নিয়ে মুখোমুখি অবস্থানের বিষয়ে তাদের সাফ কথা, নিতে হবে সমন্বিত উদ্যোগ। আমরা যদি এটাকে খুব শিথিল পর্যায়ে আনার জন্য চিন্তা করি, তাহলে অবশ্যই আমাদের সমন্বয়ের প্রয়োজন। কোঅর্ডিনেট করতে হবে আমাদেরকে। প্রত্যেক সেক্টর থেকে 2 জন করে 10 জন যদি ফুল টিম করে দেওয়া হয় হোল দ্য ইয়ারে চামড়ার প্যাট্রোনাইজ করার জন্য, চামড়ার তদারকি করার জন্য, তাইলেই সম্ভব এটাকে ডেভেলপমেন্ট এবং উন্নতি। আদারওয়াইজ এটা সম্পূর্ণ ডিজাস্টার আমি দেখতেছি। ঈদের দ্বিতীয় দিনে কোরবানির প্রায় 100% হয়ে আসলেও সোমবারও মিলবে কিছু চামড়া। ইফতেখার আলম, চ্যানেল 24, ঢাকা। ঈদের টানা ছুটিতে উৎসবে মাতোয়ারা গোটা দেশ। উপচে পড়া ভিড় ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানের বিনোদন কেন্দ্রগুলোতে। ঈদের দিন উপস্থিতি কম থাকলেও দ্বিতীয় দিন বেড়েছে দর্শনার্থী। ঈদের ছুটিতে ফাঁকা শহরে নির্মল বিনোদনের খোঁজে নানা বয়সী মানুষ। তবে শিশুদের আগ্রহের কেন্দ্রে মিরপুর চিড়িয়াখানা। বাবা মার সাথে প্রথমবার চিড়িয়াখানায় ছোট্ট আদর। বইয়ের পাতার প্রাণীগুলো বাস্তবে দেখে উচ্ছ্বাসের যেন কমতি নেই তার। প্রথমবার দেখে আসিয়াম। কে কে সাথে এসেছে? আম্মু আর আমার বাবা। কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আজকে যেহেতু আপডেট, সেই ক্ষেত্রে আমি আমার বেবি প্লাস হচ্ছে আমার ওয়াইফকে নিয়ে ঘুরতে আসলাম। ইনশাল্লাহ সব মিলিয়ে ভালোই। বাবার কাঁধে চড়ে পশু পাখি দেখছে সৃজা। তবে বহু চেষ্টায়ও ভাঙাতে পারেনি বাঘ মামার ঘুম। বানর, হরিণ আর বাঘ। এখানে এসে আমার কাছে খুব ভালো লাগছে। এখানে এদের আনন্দটা অনেক ভালো লাগতেছে এবং কি অনেক লোকজন একত্রিত হয়েছে। এত লোক হবে এটা আমি আসলে কল্পনাও করিনি। ঈদের দ্বিতীয় দিনে কক্সবাজারে উৎসব আনন্দে মেতেছেন ভ্রমণ পিপাসুরা। 400-রও বেশি হোটেল মোটেলের সবগুলোই এখন পর্যটকে ঠাসা। প্রায় একই চিত্র সিলেট, রাঙ্গামাটিতেও। পরিবার পরিজন নিয়ে অনেকেই ফ্রেমবন্দি করছেন পাহাড়ের মায়াবী রূপ। ঈদের সময়টা আমরা যে বন্ধটা পাই সেটা পুরোপুরি ইউটিলাইজ করার চেষ্টা করি, সেই জন্য ঘুরতে আসছি এখানে। ভালো লাগছে আমাদের। যারা এখনো আসেনি রাঙ্গামাটিতে, তাদেরকে বলবো আসলে রাঙ্গামাটিতে এসে বুট নিয়ে ঘুরলেই আপনার মনটা ভালো হয়ে যাবে। 6 জুন থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পর বান্দরবানে বাড়ছে প্রকৃতিপ্রেমীদের আনাগোনা। নিরাপত্তা নিশ্চিতে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। সূচনা হাসান, চ্যানেল 24। ঈদুল আজহার আনন্দ ছয়নি আহত জুলাই যোদ্ধাদের। হাসপাতালের বিছানায় কঠিন সময় কাটছে তাদের। বিশেষ দিনে স্বজনদের কেউ কেউ আসেন দেখা করতে, নিয়েছেন খোঁজ খবর। তাতে দুঃখ ভুলে খুঁজে নেয়ার চেষ্টা করেন উৎসব আনন্দ। গলিবিদ্ধ পায়ে ভর করে দাঁড়াতে পারছে না শুভ, তবে নিজের আত্মত্যাগের সত্যটাই যেন তার কাছে হয়ে উঠল শিকল ভাঙা বিকল পায়ের ঈদের বুক ভরা আনন্দ। যাদের মুক্তির খোঁজে বেয়োনেটের সামনে বুক পেতেছে তারা, সে মানুষ আপনজনের সাথে ঈদ করলেও আহতদের গল্পটা ভিন্ন। ফ্যামিলির কেউ কাছে ছিল না, সবাই বাড়িতে ছিল। আম্মু আসছিল গতকালকে, আসার পর দেখে গেল ঈদের যে আনন্দ হতো সে আনন্দ চাইলেও এখন আর ফিরে আসবে না। এখন আমরা চাইলেও কাটতে পারি না, চাইলেও কিছু করতে পারি না। যে পায়ে ভর করে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ, সে পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারবে কি শুভর স্বপ্ন? অন্তত চিকিৎসকদের কথায় আশা পায়নি সে। ডাক্তার বলছে যে তোমার পা ওইভাবে আর স্বাভাবিক হবে না, একটা স্বাভাবিক মানুষের মতো। আর যে স্পিল্টারগুলো আছে প্রায় 500+, ওইগুলা বের করা সম্ভব না, ওইগুলো পায়ের ভিতরেই থাকবে। ক্যালেন্ডারের পাতা উল্টালে অনেকটা সময় চলে গেছে। দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে জুলাই যোদ্ধারা। এর মধ্যে হাসপাতালে কেটেছে রোজার ঈদ, নিয়ম মেনে এলেও আরও একটা ঈদ। কেমন কাটলো উৎসবের দিনটা?
এবারে ঈদটা একটু ব্যতিক্রম, সেটা হলো প্রতিবারের মতো না। এবার ফ্যামিলির সঙ্গে ঈদ করতে পারিনি, বা হচ্ছে সেই আনন্দটা পাইনি, কারণ ফ্যামিলি থেকে লম্বা সময় দূরে হসপিটালে। ঈদটা আসছে যে আমরা সবাই আছি যেরকম, এই যে আমাদের ঈদ, এই যে আমাদের সুখ, এই আমাদের দুঃখ, আমরা এক ভাই ভাইয়ের পাশে বসে আমাদের ঈদ কাটলাম, আমরা ঈদ কাটাইলাম। হাসপাতালের সাদা বেডে আটকে গেছে তাদের ঈদ, আটকে গেছে স্বপ্ন। তবুও পরিবর্তনের বাংলাদেশে এক বুক আশা, ভালো থাকুক বাংলাদেশ। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটা বিরতির, ফিরে আসছি একটু পর, সাথেই থাকুন।